হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি এখানে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। আজ হলো জন্মাষ্টমী, তাই আমার হাজব্যান্ডের আজকে ফাস্ট বলতে সেরকম নির্জলা উপাস নয়, সে তো ডায়াবেটিক, তাই একদম খালি পেটে থাকতে পারবে না, তাই ওই ফলমূল দুধ এসব খাবে আর কি। আজকে ছেলের ছুটি, তাই সকালবেলাটা আমারও দৌড়াদৌড়ি একটু কম। আজকে প্ল্যান আছে একটু ইসকন টেম্পল যাবার, দেখি কখন যাওয়া যায়। ওই যে একটা ঘুড়ি উঠছে, গাছে ফেসে গেছে একটা ঘুড়ি, দেখুন এই জায়গাতেও পড়েছে আমার ঘরের ভেতরে, মানে যে শেডটা আছে কাভার্ড এরিয়াটা লাগানো আমার ঘরের সাথে, সেটা এই দেখুন এই একটু আগে পড়লো। এই সুতাটা না খুব ডেঞ্জারাস হয়। বাপরে কত লম্বা! আমি তো টেনেই যাচ্ছি, শেষই হচ্ছে না। কত দূর পর্যন্ত বা আছে এই সুতো? এই যে এত সুতো ছিল। আমার ছেলে তো ঘুড়ি উড়াতে পারে না, কাউকে দিয়ে দেবো। তো যেমন বললাম, আজকে আমার হাজব্যান্ড উপোস করছে, মানে ফলাহার করে উপোস, তো সঙ্গে আমিও করে নেব। একদিন একটু নর্মাল খাওয়া দাওয়াটা স্কিপ করা শরীরের জন্য ভালোই। এখন যাচ্ছি, ঠিক আমার ঘরের বাইরেই ফলের দোকান আছে, ওখান থেকে একটু ফল নিয়ে আসি। খারাপ হোগি না, ওই যে ফলের দোকানগুলো, নতুন নতুন অ্যাপেল বেরিয়েছে এখন, একদম কাঁচা কড়ক অ্যাপেল, খেতে ভীষণ ভালো। তবে এগুলো খুব একটা ভালো মনে হচ্ছে না, ছোট ছোট। सेब कैसे भैया? 120 140। ओ आज तो जन्माष्टमी है, आज महंगा होगा। महंगा नहीं, बहुत जोड़ी बिक रहा है। क्या लगाओगे? ये लेंगे 140। तो बीच बीच में एक आध दबा दुबा भी है, अंदर से काला हो जाता है फिर। जो थोड़ा बड़ा है वो थोड़ा दबा हुआ भी है। क्या हुआ, बेकार है क्या? नहीं, बेकार नहीं है, इसी तरह पेड़ पर लटका हो, कितना अच्छा लगता होगा। देखा नहीं था मैंने, हाँ। दिखाया एक बार, तोड़ के लाए थे जिस बार। इससे बड़ा होता है, और ये तो छोटा छोटा है, छोटा छोटा ना। देखो तो कितना हो रहा है, कितना 1 किलो से ऊपर ही होगा शायद। कितना हो रहा है? रुको रहने दो, कितना हो रहा है? 160 है, 1.5 किलो करना है। कर दो। कितने पीस चाहिए? और 2 पीस और ये लो, ये लो। देखो जाके उधर 1.5 किलो हो रहा है कि नहीं। कर दो। कितना हो रहा है? कितना? 50 रुपये दे। ফল কিনে নিয়ে আসলাম, অ্যাপেল আর একটা পাকা পেঁপে, আর বাকি নাশপাতি ঘরে রয়েছে, আরও কিছু আছে ঘরে, গ্রিন অ্যাপেলও আছে ঘরে, হয়ে যাবে আমার পতিদেবের।
হাঁটার সময় এই বগনভেলিয়াগুলো চোখে পড়লো, এগুলোকে একটু ছাঁটাই করতে হবে, খুব লম্বা লম্বা হয়ে গেছে ডালপালাগুলো। ওই যে সাদাটায় ফুল আসতে শুরু করেছে, ফুল আসলে কাটতে খুব খারাপ লাগে, কিন্তু খুব বাজেভাবে ছড়িয়েছে। আর এই গাছটা পাচ্ছে না, কি বলে, রোদ পাচ্ছে না। এই ইসমে পানি ले आओ জলদি। এই অবস্থার এই গাছটার অবস্থা খারাপ দেখে ভাবলাম কি হলো, তারপরে দেখলাম এখানে একদম মাটিটা শুকিয়ে গেছে। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল তো, তাই যে লোকটা জল দেয় সেও ভাবেনি যে একদম শুকিয়ে যাবে। আজকাল তো জল প্রায় দিতে হচ্ছেই না, সবগুলোতেই জল চাই। আর বগনভেলিয়াতে এমনিও রোজ জল দেই না। একটু এগুলোর অবস্থা দেখি, এইগুলোর তো মাটি ভেজা আছে। নতুন পাতা এসেছে, সবগুলো কলমেই। তবে এবার প্রত্যেক বছরের মতন অত কলম বানাইনি। আগে আগে আমি অনেক বানাতাম, প্রায় 200 মতন। এলাহাবাদ থাকতে টবে লাগাতাম, লনের চতুর্দিকে লাগাতাম। এই বাংলোটাতে সেরকম সুবিধা নেই, তাই কম বানিয়েছি। আর কিছু হর্টিকালচার ডিপার্টমেন্টও দিয়ে যাবে বলেছে, তাই এত কষ্ট এবার করব না। কারণ গাছগুলো হওয়ার পরও অনেক কাজ বাকি থাকে, সেগুলোর পাশে পাশে স্টিক লাগানো, তারপর সেগুলোকে বেঁধে দেওয়া স্টিকের সাথে, লম্বা হয়ে যায় কিনা অনেক, তখন ফুল আসলে ভারী হয়ে যায়। একটা কাজ আছে, এই বারবিনাকে ঠিক করতে হবে। এই যে দেখেছেন, এই পুরনো ডাল শুকিয়ে গেছে, এগুলোকে সব তুলে ফেলতে হবে, তুলে এগুলো কলম লাগাতে হবে এখান থেকে কেটে কেটে। ফ্রেশ গাছ, এগুলোও জঙ্গল হয়ে গেছে, অবশ্য দেখতে খারাপ লাগছে না। ওই যখন ইয়ে করি, ট্রিম করি, তখন ডালপালাগুলো লাগিয়ে দিই, সব হয়ে গেছে এখন। তো এগুলো থাক, মেইন কাজ হলো এগুলো। খুঁজে খুঁজে কাটারটা পাচ্ছিলাম না। আর এই দেখুন, সেদিনে এখানে রেখেছি, হঠাৎ মনে পড়লো। লাউ গাছটা একটু বড় হয়েছে, এটার অবস্থা একদম কাহিল। বিচিগুলো যে কোথায় রেখেছি, আরও একটা গাছ হলে ভালো ছিল, একটার উপরে ভরসা করা যায় না। একটু মিষ্টি কুমড়ো গাছগুলো দেখি, বা বেরিয়েছে তো। এই যে 1 2 3 4-5টা ফেলেছিলাম বিচি, 4-5টা না, 6-7টা, তবু ঠিক আছে, 3টেও অনেক যদি বেঁচে যায়। আর শিম গাছগুলো লম্বা হয়েছে, এটা তো আপনা আপনি ধরে নিয়েছে, এটাকে একটু সাপোর্ট দিতে হবে। আর এটাকে এখনই করে দেই, এটার সাথে একটু রেখে দিই, নিজেই ধরে নেবে। আর এটাকে, এই যে একটা পাট গাছ, মানে পুরনো শুকনো পাট গাছ, এটার পাশে লাগিয়ে দিচ্ছি। এত পাথর মাটিটাতে ঢোকানোও মুশকিল, একটু সাপোর্ট পেলেই হয়ে যাবে। উপরে জাস্ট একটু ফাঁসিয়ে দিলে ব্যাস। ব্যাস, এমনি রাখলেই হয়ে যাবে। খুব হাওয়া যদি জোরে না হয় তাহলে এরকম রাখলেও হবে। একবার যদি এটাতে পেঁচিয়ে যায়, এ নিজেই শক্ত করে নেবে। এটাতেও একটা ছোট্ট লাগিয়ে দিলাম কাঠি। 1 উইকের মধ্যেই একদম বড় হয়ে যাবে। ব্যাস, এই যে আর এই মিষ্টি কুমড়োর গাছগুলো যদি বড় হয়, তাহলে জড়টা শুধু মাটিতে থাকবে আর গাছটাকে পুরো এদিকে পাকায় তুলে দেবো।
এই যে দেখুন গাছটাকে জল দেওয়া হয়েছে, জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যেই গাছটা তাজা হয়ে গেছে। এগুলোকে কাটতে হবে। বর্ষাকাল, তাই কাটলে কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি আবার বড় হয়ে যাবে। বরং ছেটে দিলে একটু ভালো, আরও অনেক ব্রাঞ্চেস বেরোবে। এটা হয়ে গেছে, এখন এই সাদাটাকে করে দিই। পাতা দেখলেই বোঝা যায়, দেখেছেন তো লাইট কালারের পাতা, যে এর ফুল সাদা, আর এটা অরেঞ্জ বা পিঙ্ক এরকম কিছু হবে। এটাকে তো কাটতে ইচ্ছে হচ্ছে না, কারণ এটাতে ফুল আছে। এটাকে কেটে দিই, একটা ডাল থাক ফুলের। কেটে দিলে ভালো হবে, তবে ফুলের লোভও সামলাতে পারছি না। মোটামুটি ঠিক আছে, কন্ট্রোল করার মতন। আর এটা ডার্ক কালার। আমি যা শুনেছি আর একটু নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলছি, যে অনেক দিন যখন জল দেওয়া হবে না বগেনভেলিয়াতে, তখন এই কাঁটাগুলোর এরিয়া থেকেই, মানে কাঁটাগুলো ফেটে ফুল বেরোবে। তেমনই কি, মানে খুব ভালো করে ব্যাপারটা জানি না, কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি, সত্যি হয়। যখন বৃষ্টির আগে, এই বর্ষা আসার আগে, মানে খুব রোদ ছিল, তখন আমি এমন করেছিলাম, আর সত্যি ফুল এসেছিল। মানে অনেক দিন জল দেইনি, আজকে যেরকম জল দেওয়া হয়েছে, তারপর লাগাতার অনেক দিন জল দেব না, তো কাটার এরিয়া থেকেই ফুল বেরোবে। এই টগর গাছটা ছেটে দিয়েছিলাম, এখন আর ছাটবো না, এটাকে একটা বড় টবে করে দিয়েছি। আর এই দেখুন অনেক কলি এসেছে, এই যে আরও আছে। এই প্ল্যান্টটার একটা কাণ্ড করতে চলেছি, হয়তো বিপদও আনতে পারি গাছটার জন্য, কিন্তু আমার ভালো লাগছে না অনেক দিন থেকেই। মানে এই এত যে রোদ গেল, যখন লু চলছিল, তখন থেকেই এই গাছটার এরকম অবস্থা দেখছি, মানে খুব রোদের জন্য। আর ভেবেছিলাম বর্ষা আসলে হয়তো আস্তে আস্তে গ্রিন হয়ে যাবে, কিন্তু হচ্ছে না, এই পোর্শনটাই পুরো খারাপ হয়ে গেছে। তাই আমি ভাবছি আজকে এটাকে এখানে পুরো কেটে দিই, দেখা যাবে যা হবার। এই গাছটা আমি এলাহাবাদের নার্সারি থেকে কিনেছিলাম। বাপরে, সাংঘাতিক শক্ত তো। একবার এলাহাবাদে যখন গাছটা ছোট ছিল, আমার ছেলে বন্ধুদের সাথে কিছু খেলছিল, ওপর দিকে যেগুলো ছোট কচি পাতা ছিল, ওই এরিয়াটা ব্যাডমিন্টন শাটল জোরে এসে লেগে যাওয়াতেই ভেঙে গিয়েছিল। আর তারপর আমি যদিও ভয় পেয়েছিলাম, সুন্দর কিন্তু আবার গাছটা এমনই বড় হচ্ছিল, মানে আবার ঠিক এরকম ইকুয়ালি পাতা চতুর্দিক থেকে বেরিয়ে গাছটা আবার উঁচু হয়েছে।
তাই এই রিস্কটা নিচ্ছি, কারণ গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে। তো একটু এটাকে তো আর অন্য গাছের মতন ট্রিম করার সুবিধা নেই, তাই ভাবছি এখানেই কেটে দেই। আর এখানেও পাতাগুলো এরকম খারাপ হয়ে গেছে, দেখতেও বাজে লাগছে, কিন্তু সাংঘাতিক শক্ত। কারণ আমি ক্যামেরা ধরে ধরে পারছি না, আগে এটাকে কেটে নিই। হয়ে গেছে, এবার দেখতে একটু ভালো লাগছে, তাই না? নিচের পাতাগুলোকেও কেটে দেবো যেগুলো নষ্ট হয়ে গেছে। আর এই যে এই পোর্শনটা আমি আবার মাটিতে পুঁতে দেখব যে এটার থেকে রুটস বের হয় কি না। একটু অ্যালোভেরা জেল লাগিয়ে তারপর লাগাবো। এবার কাজ হলো ব্লিডিং হার্টকে একটু ট্রিম করে দেওয়া। এই গাছটা অনেক বড় হয়েছিল, আমি ভেবেছিলাম এরকম লতা মতন এই গ্রিলে লাগিয়ে দেবো, কিন্তু কিছু কারণে সেটা সম্ভব নয়। তো এটাকে এরকম এলোপাথারি না বাড়তে দিয়ে এটাকে একটু কেটে দেওয়াই ভালো, দেখতে বাজে লাগছে। এখানে আরেকটা ব্লিডিং হার্ট আছে, যেটা মনে হয়েছিল আমার একদম বরবাদ হয়ে গেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি নতুন পাতা বেরিয়েছে। অনেক ছাটাছাটি করলাম, এখন ওই কাটা যে 2-3 টুকরো ডাল সেগুলো মাটিতে লাগাবো। আর এখানে এই পর্তুলিকার ডালগুলো এটাতে লাগাবো। পিঙ্ক আমার কাছে খুব কম আছে, তাই ভাবছি এর বংশবৃদ্ধি দরকার, তাই এগুলো রাখবো। পিচ আর হোয়াইট আমার কাছে প্রচুর আছে, পিঙ্ক কম ছিল, বাস এখানে একটু আছে। আর ও লনে ছিল, ওখান থেকে কেটে এই টুকরোগুলো নিয়ে এসেছি। এখানে এত বড় বড় উঁচু উঁচু পদ্ম পাতা হয়েছে যেগুলো এয়ারি লিভস, কিন্তু পদ্ম ফুল আসছে না, কেন জানি না। আর কিছু সারও দিতে পারছি না, এই ভেবে যে ছোট ছোট মলি রয়েছে অনেক, মরে টরে যেতে পারে, তাই তাই কিছু আর করছি না, যেমন আছে তেমনি রেখে দিয়েছি। আসলে এই জায়গাটা না, এই কোণাটাতে রোদ পড়ে না। রয়েছে খেজুর গাছ, এই যে ছোট ছোট খেজুর হয়, কোনো কাজের না, এগুলোরও পাতা কেটে ফেলতে হবে, অনেক বেশি হয়ে গেছে, আবার ছাঁটাই করতে হবে। এই বৃষ্টির সিজনটা যাক, তারপরে করব, কারণ এখানে একটু ছায়া পড়ে তো, তাই এখানে চেয়ার লাগিয়ে একটু বসা যায়। এই এরিয়াতে কোনো কাভার্ড এরিয়া নেই, ওই গাছগুলোকেও ছাঁটাতে হবে। এই যে অনেক বিশাল হয়ে গেছে, এখন একটু ছায়া দরকার, তাই কিছু করছি না। শীতকাল আসার আগেই ছাঁটাবো। অন্য কাজ করতে করতে এই ডালগুলো একটু নেতিয়ে পড়েছে, এগুলোকে তাড়াতাড়ি লাগিয়ে দিই, লাগিয়ে একটা দিন একটু ছায়ায় রাখতে হবে। আজকে ভালো রোদ উঠেছে। কি পিঁপড়া, তবে পর্তুলিকার খুব একটা ক্ষতি হবে না। এই দুটো কাপেই আমি পর্তুলিকা লাগিয়ে দেবো।
গ্লাভস পরে এগুলো কাজ করলে না ভালো হয়, মানে নখের মধ্যে পুরো মাটি ঢুকে যায়, হাত পরিষ্কার করা আরেকটা ঝামেলা, আর তার থেকে নখে ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। কিন্তু আবার যাব, গ্লাভস আনবো, छोड़ दो वहीं पे। हाँ, এই যে কলি আছে, এগুলোর একটা কি মজা জানেন তো, একদিনেই কিন্তু ফুটে যাবে। আগে কলি আছে যদি, সেটা নষ্ট হবে না কেটে লাগালেও। হাতের পাশে এটা রয়েছে, ভাবলাম একটু কুড়ে কুড়ে দেই সাইড থেকে। এগুলোকে কুড়তে ভীষণ ভয় লাগে, একটু যদি আঁচ লেগে যায় না কডেক্সে, ব্যাস ফাঙ্গাস লেগে যাবে। তো সঙ্গে সঙ্গে তখন ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হয়। কি সুন্দর কডেক্স হয়েছে দেখেছেন? রাত এখন 10:30 আর আমরা এসেছি ইসকন টেম্পলে। এত ভিড়, চলুন ভেতরে যাওয়া যাক। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Hare Krishna. Hare Krishna, Hare Krishna. श्रवति सुरभिभ्यश्च सुमहान् निमेषादाख्यो वा भजति न हि यत्रापि समयः भजे श्वेत। এই যে দেখুন, এখানে স্টেজে রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে। জন্মাষ্টমী ইসকনের সবচেয়ে বড় উৎসব। আমার হাজবেন্ড ইসকনের বড় ভক্ত, ওর জন্মও হয়েছিল জন্মাষ্টমীর দিনে। আমার শাশুড়িমার মুখে শুনেছি ছোটবেলা থেকেই ওকে কৃষ্ণ ঠাকুরের সঙ্গে রিলেট করা হতো, হয়তো তাই বড় হয়েও এখনও কৃষ্ণ ভক্ত আছে। তাই আমার বিয়ের পর থেকেই আমি ওর সাথে যদি সম্ভব হয় ইসকন টেম্পলে নিশ্চয়ই যাই জন্মাষ্টমীর দিনে। আমাদের যখনই নতুন কোনো শহরে পোস্টিং হয়, আমরা যেমন দুর্গাপুজো কোথায় হয় খবর নিয়ে রাখি, যেন অঞ্জলি দিতে অসুবিধা হয় না, ঠিক তেমনই ইসকন টেম্পল আছে কি না সেই সিটিতে সেটাও খবর নিয়ে রাখি। এই শহরে এটা আমাদের দ্বিতীয় জন্মাষ্টমী, আর গত বছরও আমরা দুজন ইসকন এসেছিলাম। আমরা দুজনও একটু স্টেজে উঠে রাধাকৃষ্ণর মূর্তিকে স্নান করিয়ে আসলাম, আর ইসকন থেকে আমরা নানা রকমের প্রসাদের সাথে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণর ফটো গিফট পেলাম। এখানেও দেখছি অন্যান্য জায়গার মতন একটা সেলফি পয়েন্ট বানানো হয়েছে। আমি আর সেদিকে গেলাম না ফটো উঠবার জন্য, কিন্তু আমার ইন্টারেস্ট আরেকটা জায়গায়,
এখানে রাধাকৃষ্ণর মূর্তি দোলনায় ঝোলানোও থাকে। ভাবলাম সেই জায়গায় গিয়ে একটু রাধাকৃষ্ণকে ঝুলিয়ে আসি, ঠিক যেমন ছোটোবেলায় রাধাকৃষ্ণর মূর্তি ঝুলাতাম ঝুলন পুজোর সময়। মন্দিরের ঠিক বাইরেই এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, আর প্রচুর ছোট ছোট স্টল আছে যেখান থেকে ইসকনের অনেক রকমের জিনিস কিনতে পাওয়া যায়, ঠাকুরের ফটো বা অন্যান্য পূজা সামগ্রী। আমাদের মোটামুটি এখানে দেখা হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি ফিরব। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ব্লগে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আজ এই চ্যানেল আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি জন্মাষ্টমী। গুড নাইট।